আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএন টিচিং ওয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জাবেদা নিয়ে। জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই জাবেদাতে আপনি যত দক্ষ হতে পারবেন, আপনি হিসাবের যাবতীয় কাজগুলো তত দক্ষতার সাথে সম্পাদন করতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাসটি। জাবেদা আজকে আমরা মুখস্থ না শিখে একটি সহজ টেকনিকের মাধ্যমে দেখবো যে কীভাবে যে কোনো জাবেদাটা কমপ্লিট করা যায়। আমরা প্রথম একটি লাইন দেখি, মালিক শখ করে আদা খায়। মালিক শখ, আমরা জানি তালিবাস শখ ও শখ, বাট এখানে শখ ও শখ আর আদা। শখ, এই শখের ফুল মিনিং হচ্ছে সম্পত্তি ও খরচ। শখের ফুল মিনিং সম্পত্তি ও খরচ। আর আদার ফুল মিনিং হচ্ছে আয় এবং দায়। তো শখ সম্পত্তি ও খরচ, সম্পত্তি ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পত্তি ও খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় এবং দায়, আয় এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে সম্পত্তি ও খরচের ঠিক উল্টোটা। আর মূলধন বৃদ্ধি পেলে সবসময় ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। মূলধনের একটাই হয় যে বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে আমরা দেখি এই সবগুলো বিষয়কে নিয়ে, এই যে সম্পত্তি, খরচ, আয়, দায় এবং মূলধন, এই বিষয়গুলো নিয়েই আমাদের জাবেদার সবগুলো টপিক আলোচনা করা হবে। ক্রয় সংক্রান্ত জাবেদা, আমরা দেখি ক্রয় সংক্রান্ত জাবেদা। যে একটা লেনদেন দেওয়া থাকলো যে নগদে পণ্য ক্রয় 15,000 টাকা, তাহলে সেটার জাবেদা কী হবে? জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। কারণ আপনি কী করেছেন? ক্রয় করেছেন। ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কেননা এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে। কয়টা ব্যয়, তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এই যে এখানে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ বৃদ্ধি পেয়েছে তো এটা ডেবিট হয়েছে। আর হ্রাস পেয়েছে কি? নগদান, কারণ আপনি নগদে ক্রয় করেছেন, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কি হ্রাস পেয়েছে? সম্পত্তি হ্রাস পেয়েছে, তো সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট। এই যে সম্পত্তি ও খরচ হ্রাস পেলে ক্রেডিট, সম্পত্তি হ্রাস পেয়েছে তাই সেটা ক্রেডিট হয়েছে। ধারে বা বাকিতে পণ্য ক্রয়, ধারে বা বাকিতে ক্রয় করলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট, কারণ ক্রয় সেটা ব্যয়, তাহলে খরচটা বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব ডেবিট। আর কি হয়েছে? পাওনাদার বৃদ্ধি পেয়েছে বা পদেয় হিসাব অথবা দায় বৃদ্ধি পেয়েছে, তাই পাওনাদার বা পদেয় হিসাব ক্রেডিট, কারণ দায় বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট হয়। এই যে আমরা উপরে আলোচনা করেছিলাম। চেকে পণ্য ক্রয় 15,000 টাকা, চেকে ক্রয় তাহলে সেটাও আবার ক্রয় হিসাব ডেবিট। আর হ্রাস পেয়েছে কি? যেহেতু আপনি চেকে পণ্য ক্রয় করছেন, তাহলে ব্যাংক থেকে চেক দিয়েছেন, তাহলে সেটা কি হয়েছে? ব্যাংক হিসাবটা হ্রাস পেয়েছে, তাই এখানে সম্পত্তি হ্রাস পেয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা ঠিক ক্রয়ের বিপরীতটা। তাহলে সেটা কী হবে? প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে এখানেও নগদান বা ব্যাংক হিসাব নয়, প্রদেয় হিসাব কেন হলো? কেননা নগদ বা ব্যাংকের মাধ্যমে পণ্য ক্রয় করলে সেটা ফেরত হয় না, ফেরত হয় শুধু ওই লেনদেনটাই যে ক্রয়টা বাকিতে ক্রয় করা হয়। তাহলে আমাদের বাকিতে ক্রয়ের লেনদেনটা কি আছে? এই যে বাকিতে পণ্য ক্রয়। জাবেদা আসিল ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখন ক্রয় ফেরত হয়েছে, তাহলে কী হবে? প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিটে যাবে আর ক্রয় ফেরতটা ক্রেডিট হবে। তাই এখানে সেম, প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিট হয়েছে আর ক্রয় ফেরতটা ক্রেডিট হয়েছে। এখন আমরা দেখি বিক্রয় সংক্রান্ত জাবেদা, নগদে পণ্য বিক্রয়। নগদে বিক্রয় করলে কী হবে? আপনার বিক্রয়টা আয়। আপনি যদি নর্মালি চিন্তা করেন আপনার ব্যবসার দিকেই, যে সাপোজ আপনার একটা দোকান আছে, তাহলে আপনি কী করলেন? বিক্রয় করলেন, আপনি কী পেলেন? নগদ টাকা পেলেন, তাহলে নগদ আপনার বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট হয়েছে। আর বিক্রয়ের ফলে কী হয়েছে? আপনার আয় হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে। বিক্রয়টা হলো আয়, তো বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। তো যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে তাই এটা ক্রেডিট হয়েছে। দাঁড়ে বা বাকিতে পণ্য বিক্রয়, কারণ আপনি দাঁড়ে বা বাকিতে পণ্য বিক্রয় করবেন, তো দাঁড়ে বা বাকিতে পণ্য বিক্রয় করলে আপনি কী পাচ্ছেন না? নগদ পাচ্ছেন না, আপনি কী পাবেন? দেনাদার বা প্রাপ্য হিসাব। তার মানে আপনি ওই ব্যক্তির কাছে টাকা পাবেন, সে হচ্ছে দেনাদার, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, তাই বৃদ্ধি পেয়েছে ডেবিট। দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পত্তি। আর কি হয়েছে? আর আপনার আয় বৃদ্ধি পেয়েছে বিক্রয়, তাই বিক্রয় হিসাবটা ক্রেডিট। এখন আপনি চেকে বিক্রয় করলেন, চেকে পণ্য বিক্রয় করলে কী হবে? আবার বৃদ্ধি পেয়েছে কি? আপনার ব্যাংক হিসাব, কারণ আপনি নগদের টাকা না পেয়ে ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন, তাহলে আপনার ব্যাংক হিসাবটা বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি বেড়েছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আর কি হয়েছে? আয় হয়েছে, বিক্রয় হিসাবটা ক্রেডিট হয়েছে। এখন বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, এই বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা সেম আগের মতোই, যে বিক্রয় ফেরত হবে ডেবিট আর দেনাদার প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ
আপনার ওই লেনদেনটাই ফেরত হবে যে লেনদেনটা বাকিতে হয়েছে। আপনার বাকিতে পণ্য বিক্রয়, যাবে রাসেল দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তখন ফেরত হয়েছে, তাহলে বিক্রয় হিসাবটা ডেবিট হবে, সরি বিক্রয় ফেরতটা হবে ডেবিট, আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে যাবে, কারণ তারা এখন কমে যাবে, দেনাদারটা কমে যাবে, হ্রাস পেয়ে যাবে। তাই বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা দেখবো খরচ সংক্রান্ত জাবেদা, যে কোনো খরচ প্রদান করেছে, যেমন পরিবহন, বেতন, মজুরি, বিজ্ঞাপন, বিমা সেলামি, মনিয়ারি খরচ, এগুলো প্রদান করেছে, তাহলে কি হবে? খরচের নাম হিসাব ডেবিট। যে খরচটা হবে, যদি পরিবহন খরচ হয় তাহলে পরিবহন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কারণ খরচগুলো আমরা নগদে প্রদান করি, তাই সম্পত্তিটা হ্রাস পাবে। আর খরচটা তো অবশ্যই বৃদ্ধি পেয়েছে, ডেবিট। যদি এখন কর্মচারীকে বেতন প্রদান, তাহলে কি হবে? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মজুরি প্রদান, মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন প্রদান, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিমা সেলামি প্রদান, বিমা সেলামি প্রদান করলে সেটাও খরচ, বিমা সেলামি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনিহারি খরচ, তাহলে মনিহারি খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যে কোনো খরচটাই হোক, যে কোনো ধরনের খরচ হলে সেটা খরচের নামটা হবে ডেবিট, কারণ খরচটা আমরা আলাদা আলাদা করে নাম উল্লেখ করে দিই। আর নগদটা ক্রেডিট হবে। কর্মচারীর বেতন প্রদান, এখন আমরা ওইগুলো একটু দেখি, যে কর্মচারীর বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান যাবে হবে বেতন হিসাব ডেবিট, কারণ এটা খরচ, বেতন খাতে খরচ হয়েছে, বেতন হিসাব ডেবিট। আর হ্রাস পেয়েছে কি? নগদ টাকা, কারণ অবশ্যই বেতনটা নগদে দেওয়া হয়, নগদান হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ, আমরা জানি বিজ্ঞাপনটা যখন দেওয়া হয় তখন সেটা নগদে দেওয়া হয়, মানে অ্যাডভার্টাইজ। আর যদি পণ্য বিতরণ করা হয়, একটা বিজ্ঞাপন, মনে করেন লাক্স কোম্পানি, তাদের কিছু লাক্স সাবান এসে মানুষদের হাতে দিয়ে দিল, সেগুলো হলো বিনামূল্যে পণ্য বিতরণ। যে তাদের এই প্রোডাক্টটা নতুন বাজারে এসেছে, একটা এলাকায় এসে কিছু মানুষকে জড়ো করে কিছু ফ্রিজ সাবান দিয়ে দিল, সেটা হলো বিনামূল্যে পণ্য বিতরণ। তো পণ্য বিতরণ দিলে কি হয়? সেটা বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, কারণ এটা খরচ হয়েছে, কোম্পানির লস হয়েছে, খরচ, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর হ্রাস পাইবে কি? তখন ক্রয় হ্রাস পাবে, ক্রয় হিসাব ক্রেডিট, কারণ এখানে নগদ কমবে না, কারণ সে নগদে দেয়নি, সে কি দিয়েছে? প্রোডাক্ট দিয়েছে, তাই ক্রয় হবে, ক্রয় হিসাব ক্রেডিট। তার ওই ক্রয়কৃত প্রোডাক্ট আসিল অথবা উৎপাদিত প্রোডাক্ট আসিল, সেগুলো সে কী করছে? বিতরণ করেছে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। ভিক্ষুককে ভিক্ষা প্রদান, আপনি ভিক্ষুককে ভিক্ষা প্রদান দিলেন, তাহলে সেটা কী হবে? বিবিধ খরচ হিসাব ডেবিট, সেটাও এক ধরনের খরচ। আর হ্রাস পাবে কি? নগদ, কারণ ভিক্ষুককে আপনি নগদ দিয়েছেন, তাহলে আপনার সম্পত্তি হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। অবচয়, আসবাবপত্র বা যে কোনো স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হলো, তাহলে অবচয়টা খরচ, সেটা অনগদ খরচ, অবচয় হিসাব ডেবিট। আর যেহেতু অবচয়টা অনগদ খরচ, তাই সেটা কি হয় না? নগদান হ্রাস পায় না, সেটা কি হয়? পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। কারণ একটি প্রতিষ্ঠানে অবচয় নামে একটা হিসাব থাকে, যেখানে প্রতি বছর হিসাবগুলোকে, অবচয়গুলো কী করা হয়? জমা রাখা হয়, তাই সেটাকে বলা হয় পুঞ্জীবিত। পুঞ্জীবিত মানে অনেকগুলা বছরের অবচয়টা একত্রে রাখা, স্তূপীকৃত করা, তাই সেটা পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অবচয়ের জাবেদাটা সবসময় একই জাবেদা হয়, আর কোনো চেঞ্জ হয় না। ঋণের সুদ ধার্য করা হলো, ঋণের সুদ ধার্য করছে, তার মানে কি? আপনি ব্যাংক থেকে বা কোথাও থেকে ঋণ এনেছেন, তার সুদ দেওয়া হবে, তাহলে সেটা খরচ, সুদ খরচ হিসেবে ডেবিট, কারণ আপনি সুদ দিচ্ছেন, সেটা আপনার জন্য খরচ, সুদ খরচ হিসেবে ডেবিট। আর হ্রাস পাবে কি? ব্যাংক হিসাব ক্রেডিট, আর আপনার ব্যাংকের থেকে কী হবে? এই সুদ খরচটা চলে যাবে, তাই ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে। মূলধনের সুদ ধার্য করা হলো, মূলধনের সুদ ধার্য করা হলে কী হবে? মূলধনের সুদ হিসাব ডেবিট, কারণ আপনি মূলধন এনেছেন কোনো এক জায়গা থেকে, তাহলে সেটা মূলধনের সুদ, মূলধনের সুদ হিসাব ডেবিট, কারণ সেটা খরচ। আর হ্রাস পাবে, আর কী হবে? মূলধন হিসাব ক্রেডিট হবে। ব্যাংক চার্জ ধার্য করলো, আপনি ব্যাংকে একটা হিসাব খুলে রেখেছেন, সেখানে আপনার ব্যাংকের টাকা জমা রাখছেন, আবার উত্তোলন করতেছেন, এই যে আপনি ব্যাংক আপনাকে একটা সেবা দিচ্ছে, তার জন্য ব্যাংক কী করবে? চার্জ ধার্য করবে, তাহলে ব্যাংক চার্জ ধার্য করলে সেটা করবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, কারণ সেটা খরচ। আর হ্রাস পাবে কি? ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে তার চার্জটা আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের যে টাকা আছে সেটা থেকে কেটে নেবে, তাহলে আপনার ব্যাংক হিসাবটা কমে যাবে, তাই আপনার ব্যাংক হিসাবটা ক্রেডিট। ব্যাংক সুদ মঞ্জুর করলো, সুদ মঞ্জুর করা মানে আয়, ধার্য করা একটা ব্যয়, আর সুদ মঞ্জুর মানে আয়, তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করলো, সেটা আয় হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। কারণ আয় করলে, যখন আপনাকে ব্যাংক সুদ দিল, মনে করেন আপনার 1,00,000 টাকা ব্যাংকে আছে, 1 বছর পর আপনাকে ব্যাংক 10% ইন্টারেস্ট দিল, তার মানে 10,000 টাকা আপনাকে সুদ দিল। এই যে সুদ দিল, আপনার ব্যাংক হিসাবটা বাড়লো, 1,10,000 টাকা হয়ে গেল, তাহলে আপনার ব্যাংক হিসাবটা ডেবিট, কারণ সম্পত্তিটা বৃদ্ধি পেয়েছে। আর কি পেয়েছেন আপনি? সুদ হিসাবে আয় পেয়েছেন, তাহলে সুদ আয় হিসাব বা ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, এটা আপনার আয়, তাহলে আয়টা বৃদ্ধি পেয়েছে। ক্যাশ বাক্স হতে টাকা চুরি বা টাকা ছিনতাই, ক্যাশ বাক্স হতে টাকা চুরি হয়ে গেছে, অথবা
আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আনার পথে ছিনতাই হয়ে গেল, তাহলে কি হবে? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, কারণ সেটা ক্ষতি, বিবিধ ক্ষতি মানে অন্য এক ধরনের ক্ষতি। আর আপনার হ্রাস পেয়েছে কি? নগদ, নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কুরিন সংক্রান্ত জাবেদা। কুরিন সংক্রান্ত আমাদের 3 ধরনের জাবেদা হয় বা 2 ধরনের জাবেদা। কুরিন সংক্রান্ত জাবেদা। কুরিন, কুরিন সঞ্চিতি ধার্য করা হলো বা কুরিন ধার্য করা হলো। কুরিন হলো যে আপনি বাকিতে বিক্রয় করেছেন, মনে করেন 20,000 টাকার পণ্য। এখন আপনি দেখলেন যে 1 বছর পরে আপনি অনুমান করতেছেন যে 2,000 টাকার পাওয়া যাবে না, মানে ওই ব্যক্তি আপনার ফোন ধরছে না বা তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে আপনি মনে করলেন যে 18,000 টাকা পেয়েছেন আর 2,000 টাকার পাওয়া যাবে না, যেহেতু তার সাথে কোনো যোগাযোগ নাই, কোন ধরনের যোগাযোগ করা যাচ্ছে না, তাহলে সেটা আপনি মনে করলেন যে আপনার কুরিন হয়েছে। তার মানে কি? আপনার প্রাপ্য হিসাবের 2,000 টাকার পাওয়া যাবে না, সেটা হলো কুরিন। তো কুরিন সঞ্চিতি ধার্য হলো। এখন আপনি মনে করেন কুরিন সঞ্চিতি ধার্য করলেন 2,000 টাকা, তাহলে কি হবে? কুরিন হিসাব ডেবিট, কারণ সেটা আপনার খরচ, আপনি খরচ হিসাবে দেখাবেন যেটা আমার ব্যয় হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তাহলে কুরিন হিসাব ডেবিট। আর সেটা কি হবে? কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট, মানে প্রতি বছরের কুরিনটারে একটা হিসাবের মাধ্যমে রাখা হয় আর সেটাকে সঞ্চিতি বলা হয়, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর সেটা আপনি ধারণা করেছেন যে পাবেন না, কিন্তু সেটা আপনি পেতেও পারেন, তাই কি হবে? কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। কুরিন হিসাবে অবলোপন করা হলো। আগেরটা আপনি ধারণা করেছিলেন আর এখন অবলোপন। অবলোপন মানে কি? আপনি নিশ্চিত হয়ে গেছেন যে ওই 2,000 টাকা আর পাবেনই না, তাহলে কি হবে? কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট। এই যে আগে আপনি কুরিন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করেছিলেন 2,000 টাকাকে বা লিখে রেখেছিলেন, সেটা এখন কি হবে? কুরিন সঞ্চিতি হিসাবে ডেবিট। ওই 2,000 পাওয়া যাবে না, আর হ্রাস পাবে কি? দেনাদার বা প্রাপ্য হিসাব। ওই দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না, তাহলে সে কমে যাবে, দেনাদার প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে বিল প্রত্যাখ্যাত। অনেক সময় প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় হয়। প্রাপ্য বিল হলো এক ধরনের ডকুমেন্ট যেখানে বিভিন্ন শর্তাবলী লিখে থাকে এবং ওই বিলটা যে কোনো সময় ব্যাংকে দিয়ে ব্যাংকে বাট্টা করে টাকা উত্তোলন করা যায় মেয়াদের পূর্বে। ওই প্রাপ্য বিলের মধ্যে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা চুক্তি থাকে। ওই নির্দিষ্ট মেয়াদ পরে ক্রেতা বিক্রেতাকে তার অর্থ পরিশোধ করবে। এখন মনে করেন ওই নির্দিষ্ট মেয়াদের পূর্বে বিক্রেতার টাকার প্রয়োজন হলো, কিন্তু সে ক্রেতার কাছে টাকা চাইতে পারবে না, তাহলে এই অবস্থায় সে কী করবে? ওই প্রাপ্য বিলটা সে ব্যাংকের কাছে নিয়ে রেখে টাকা আনতে পারবে। আর ব্যাংক কী করবে? ওই প্রাপ্য বিলটা রেখে অনেক সময় তাদেরকে বাট্টায় টাকা দেয়। মনে করেন 10,000 টাকার প্রাপ্য বিল, ব্যাংক কী করলো? সে যে মেয়াদের পূর্বে টাকা দিল, সে 1,000 টাকা বাট্টা রেখে 9,000 টাকা পরিশোধ করলো। এই বিলটা অনেক সময় ব্যাংক থেকে কী হয়? প্রত্যাখ্যাত হয়, মানে ব্যাংক সেটা রিটার্ন দিলায়। আর রিটার্ন দিয়ে দিলে কী হবে? দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হয়ে যাবে, কারণ ব্যাংক রিটার্ন দিয়ে দিল। তাহলে যখন আপনি প্রাপ্য বিল ব্যাংকে জমা রেখেছিলেন তখন প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে গিয়েছিল, এখন রিটার্ন দিয়ে দিয়েছে, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট। তার মানে প্রাপ্য হিসাব কমে নাই, আর কমবে কি? ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকে রিটার্ন দিলে আপনি ব্যাংকে টাকা পাননি, তাহলে ব্যাংক হিসাবটা ক্রেডিট। এখন আমরা দেখবো আয় সংক্রান্ত কিছু জাবেদা। মনে করেন নগদের সেবা প্রদান। একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে যেটা সেবাদানকারী প্রতিষ্ঠান। মনে করেন একটা গাড়ির গ্যারেজ, তাহলে তারা সেবা প্রদান করে, এখন নগদে সেবা প্রদান করলো, মানে গাড়ি মেরামত করলো, তাহলে নগদে সেবা প্রদান করতে অবশ্যই নগদ টাকা পাইছে, নগদান হিসাব ডেবিট। আর কি হয়েছে? ক্রেডিট হবে আয়, সেবা হিসাব ক্রেডিট, কারণ সে মেরামত করছে, সেটা এক ধরনের আয় হয়েছে তার, তাহলে সেবা হিসাব ক্রেডিট। দ্বারে সেবা প্রদান, এগুলো দ্বারে বিক্রয়ের মতো। দেনাদার প্রাপ্য হিসাব ডেবিট, কারণ দ্বারে সেবা প্রদান করছে, সে নগদ পায়নি, সে পাইছে কি? দেনাদার। আর কি হয়েছে? তার আয় হয়েছে, সেবা হিসাব ক্রেডিট। এরপর বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ পাওয়া গেল, বিনিয়োগের সুদটাও আয়, আপনি বিনিয়োগ করেছেন এবং সুদ পেয়েছেন, তাহলে নগদান হিসাব ডেবিট, কারণ সুদগুলো আপনি নগদে পেয়েছেন। আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, কারণ সেটা আপনার আয়, তাহলে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। কমিশন প্রাপ্য হলো, আপনি কোনো একটা প্রতিষ্ঠানের কিছু কাজ করে দিয়েছেন, তাহলে তারা আপনাকে কমিশন দিল, তাহলে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট, কারণ সেটা আপনি নগদে পেয়েছেন, প্রাপ্য কমিশন ডেবিট। আর কমিশন আয় হিসাব ক্রেডিট, কমিশনটা আপনার আয়। আমরা দেখবো কিছু সম্পত্তি সংক্রান্ত জাবেদা। যেমন নগদে আসবাবপত্র ক্রয়। পণ্য ক্রয় হলে সেটা ক্রয় হয়, কিন্তু আসবাবপত্র ক্রয় হলে সেটা কি হয় না? ক্রয় হয় না। কারণটা কি? কারণটা হলো আপনি যখন স্থায়ী সম্পত্তি ক্রয় করবেন, একদিকে আপনি কি দিবেন? টাকা দিবেন, অপর দিকে আপনি সম্পত্তি পাবেন। মনে করেন আপনি একটা আলমারি কিনলেন 15,000 টাকা দিয়ে, আপনি নগদ টাকা দিয়েছেন, সাথে কি পেয়েছেন? একটা আলমারি 15,000 টাকার। ওই আলমারিটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনি মনে করেন 5 বছর পরে ব্যবহারের পরে ওই আলমারিটা আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন, তখন আপনি 8,000 টাকায় বিক্রয় করলেন। কিন্তু আপনি পণ্য কি আপনি 5 বছর ব্যবহার করার পরে আবার 8,000 টাকায় বিক্রি করতে পারবেন? মনে করেন আপনি কিছু
কাপড় নিয়ে এলেন, ওই কাপড়টা আপনার পণ্য, কাপড়টা এনে আপনি কি করলেন, 2 মাস ব্যবহার করলেন, ব্যবহার করার পর ওই কাপড় আবার আপনি বিক্রি করতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি এই স্থায়ী সম্পদগুলা বিক্রিও করতে পারবেন। তাহলে সম্পত্তিগুলোর জাবেদা কী হবে? আসবাবপত্র হিসাব ডেবিট। এখন এখানে আসবাবপত্র বদলা কী হতে পারে? এখানে আসবাবপত্রের পরিবর্তে আপনার হতে পারে অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, যে কোনো ধরনের স্থায়ী সম্পদ। তাহলে সেটা হবে আসবাবপত্র হিসাব বা যে কোনো ধরনের স্থায়ী সম্পদ হিসাব ডেবিট। আর হ্রাস পাবে কি? নগদান হিসাব ক্রেডিট, কারণ আপনি নগদে ক্রয় করছেন, তাই নগদটা আপনার হ্রাস পেয়েছে। বাকিতে বা দাঁড়ে স্থায়ী সম্পত্তি ক্রয় বা যন্ত্রপাতি ক্রয়, তাহলে কী হবে? ওই আগের মতো যন্ত্রপাতি হিসাব ডেবিট, কারণ এখানে ক্রয় হবে না, এগুলোতে স্থায়ী সম্পদের ক্ষেত্রে ক্রয় হয় না, সেগুলো আপনি যন্ত্রপাতি পেয়েছেন, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর কী হয়েছে? বাকিতে ক্রয় করেছেন, যেহেতু আপনি বাকিতে ক্রয় করেছেন, তাহলে আপনার পাওনাদার বৃদ্ধি পেয়েছে, তো দায় হিসাব ক্রেডিট, দায় বৃদ্ধি পেয়েছে, তাই পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছে। যন্ত্রপাতি বিক্রয়, আপনি বিক্রয় করেছেন, যন্ত্রপাতি বিক্রয়গুলো কি হয় না? বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, কারণ সেগুলো আপনার পণ্য নয়, পণ্যটা ক্রয় বিক্রয় হয়, কিন্তু যন্ত্রপাতি বা স্থায়ী সম্পদগুলো ক্রয় বিক্রয় ক্ষেত্রে ক্রয় বিক্রয় হয় না, কারণ আপনি নগদান পেয়েছেন, যন্ত্রপাতি বিক্রয় করেছেন, তাহলে কী পেয়েছেন? আপনি নগদ টাকা পেয়েছেন, নগদান হিসাব ডেবিট। আর আপনার কমেছে কি? যন্ত্রপাতি বা আসবাবপত্র বা স্থায়ী সম্পদটা হ্রাস পেয়েছে, তাই সেটা ক্রেডিট, সম্পত্তি হ্রাস পেয়েছে। একদিকে আপনি সম্পত্তি পেয়েছেন, তাই সম্পত্তিটা ডেবিট হয়েছে, অপরদিকে সম্পত্তি আপনার হ্রাস পেয়েছে, তাই সম্পত্তিটা ক্রেডিট হয়েছে। আমরা যেমন কিছু দায় সংক্রান্ত জাবেদা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ গ্রহণ, আপনি নগদে ঋণ নিয়েছেন কোনো একটা ব্যাংক থেকে বা কোনো ব্যক্তি থেকে, তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু আপনি ঋণ নিয়েছেন, ঋণটা আপনি নগদে নিয়েছেন, তাহলে আপনার নগদ বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। আর হ্রাস পেয়েছে কি? সরি, আবার আপনার ঋণটাও বৃদ্ধি পেয়েছে, দায়টা বৃদ্ধি পেয়েছে, তাই দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, ঋণ হিসাবটা ক্রেডিট হয়েছে। সেবা প্রদানের নিমিত্তে অর্থ গ্রহণ, এটার অর্থ হলো যে আপনি এখনও সেবা দেননি, কিন্তু অগ্রিম টাকাটা নিয়ে নিছেন, এরকম হয় অনেক সময়, তাহলে সেটা কী হবে? নগদান হিসাব ডেবিট, আপনি নগদটা পেয়ে গেছেন সাথে সাথে, তাই নগদান হিসাব ডেবিট। আর কী হবে? আপনার অনুপার্জিত সেবায় ক্রেডিট, কারণ আপনি এখনও কি করেননি, আয় আপনার অর্জিত হয় নাই, সেটা এখনও দায় হিসেবে রয়েছে, তাই অনুপার্জিত সেবায় ক্রেডিট। এদিকে আপনার টাকা পেয়েছেন, অপরদিকে আপনার দায়টা বৃদ্ধি পেয়েছে, এটা দায়, এটা আয় বৃদ্ধি পায়নি, বৃদ্ধি পেয়েছে দায়, তাই লেখা হয় অনুপার্জিত সেবায়। অনুপার্জিত মানে এখন উপার্জন হয়নি, অনুপার্জিত আয় অর্জিত হয়েছে, কারণ আপনার অনুপার্জিত আয়টা অর্জিত হয়ে গেছে। এই যে আগে আপনি কী করছিলেন? অগ্রিম টাকা নিয়েছিলেন এই লেনদেনে, এখন সেটা আয় হয়ে গেছে, মানে আপনি সেবা প্রদান করেছেন, তাহলে সেটা হবে কি? অনুপার্জিত সেবায় ডেবিট, মানে আপনার দায়টা হ্রাস পেয়েছে, তাই অনুপার্জিত সেবায় ডেবিট। আর আপনার কী হয়েছে? সেবায় এখন আপনার আয় অর্জন হয়েছে, তাহলে সেবায় হিসাব ক্রেডিট। বেতন বকেয়া থাকলে, অনেক সময় কর্মচারীদের বেতন বকেয়া থাকে, তাহলে সেটা কী হবে? বেতন হিসাব ডেবিট, কারণ সেটা খরচ, বেতন দিতে হবে। আর বকেয়া বেতন ক্রেডিট, কারণ এটা দায়, তাই দায় বৃদ্ধি পেয়েছে। পাওনাদারের টাকা পরিশোধ, ওই যে আপনি মনে করেন বাকিতে ক্রয় করলেন, এখন পাওনাদারকে তার টাকাটা পরিশোধ করলেন, তাহলে পাওনাদার হিসেবে ডেবিট, কারণ যখন বাকিতে ক্রয় করেছিলেন তখন পাওনাদারটা ছিল ক্রেডিটে, কারণ দায় বৃদ্ধি পেলে জন্য ক্রেডিট। এখন পাওনাদার হ্রাস পেয়েছে, তার টাকা পরিশোধ করেছেন, তার মানে সে কী হয়েছে? হ্রাস পেয়েছে, পাওনাদার কমে গেছে, তাহলে পাওনাদার হিসেবে ডেবিট। আর কমেছে কি? নগদ, কারণ আপনি নগদে তার টাকাটা পরিশোধ করছেন, তাহলে সেটা হ্রাস পেয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট। এখন হলো উত্তোলন সংক্রান্ত জাবেদা। অনেক সময় কী করে মালিক ব্যবসায়ী থেকে নগদ টাকা বা পণ্য উত্তোলন করে নেয় তার ব্যক্তিগত প্রয়োজনে। যদি নগদ উত্তোলন করে, তাহলে কী হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদ উত্তোলন করলে উত্তোলন হিসাব হবে ডেবিট। আর কী হবে? হ্রাস পাবে নগদ, মানে যেহেতু নগদ উত্তোলন করছে, তাহলে ব্যবসার নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন মালিক কী করলো? নগদ টাকা উত্তোলন না করলে পণ্য উত্তোলন করলো ব্যবসা থেকে, মনে করেন তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বা পণ্য সে নিয়ে নিল ব্যবসা থেকে, কোনো টাকা দিল না, সেটা হবে উত্তোলন হিসাব ডেবিট। আর কী হবে? ক্রয় হিসাব ক্রেডিট, কারণ পণ্য উত্তোলনের ক্ষেত্রে আর নগদ তো হ্রাস পাবে না, কী হ্রাস পাবে? ক্রয় হ্রাস পাবে, কারণ তার ক্রয়কৃত পণ্য অথবা উৎপাদিত পণ্য হ্রাস পেয়েছে, তাই ক্রয় হিসাবটা ক্রেডিট হবে। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মনে করেন মালিক কী করলো? যে টাকায় বিক্রয় করে সেই মূল্যে সে পণ্য কিনে নিল, তাহলে সেটার উত্তোলন হবে না, সেটা আমরা লিখবো উত্তোলন হিসাব ডেবিট, বাট বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ সেটাও এক ধরনের বিক্রয়, কারণ সে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে নিছে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেছে, তার মানে কি? সে পণ্য উত্তোলন করেছে ঠিক, কিন্তু তার বিক্রয় মূল্যটা প্রদান করেছে। মূলধন সংক্রান্ত জাবেদা, অনেক সময় আমরা দেখি প্রারম্ভিক বা মাসের শুরুতে, মনে করেন জানুয়ারি 1 বা ফেব্রুয়ারি 1 একটা মাসে সে শুরু করলো ব্যবসাটা, তখন সে নগদ আনলো, যেমন নগদ আসপত্র ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো, মনে করেন নগদ
15,000 টাকা, তারপর আসবাবপত্র 30,000 টাকা, আর ব্যাংক জমা 20,000 টাকা, এগুলো নিয়ে এসে ব্যবসা শুরু করবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদাটা কী হবে? আমরা দেবো নগদান হিসাব ডেবিট, কারণ সেটা নগদ বৃদ্ধি পাইছে ব্যবসার, আসবাবপত্র নিয়ে আইছে, তাহলে আসবাবপত্র বৃদ্ধি পাইছে, আসবাবপত্র হিসাব ডেবিট। আর কি হয়েছে, তার পূর্বেই কিছু ব্যাংক জমা ছিল, সেগুলো নিয়ে আইছে, তাহলে ব্যাংক জমা হিসাব ডেবিট। আর ক্রেডিট হবে কি, মূলধন হিসাবটা ক্রেডিট। এখন আমাদের এই তিনটা যোগ করে যে অ্যামাউন্ট হবে সেটা আমরা এখানে বসাবো। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের কোনো নির্দিষ্ট টপিকের উপর ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।